আমি কাজী ফয়সাল, পেশায় একজন গল্পকার। তবে লোকে আমাকে মাঝে মাঝে শখের গোয়েন্দা বলেও ডাকে। আমি অবশ্য নিজেকে তা মনে করি না। আমি শুধু মানুষের ভেতরের গল্পগুলো শোনার চেষ্টা করি। অপরাধের পেছনের মানুষটাকে বুঝতে পারলেই অপরাধের জট এমনিতেই খুলে যায়। পকেট ঘড়ির রহস্য। ঢাকার আকাশটা আজ সকাল থেকেই মুখ কালো করে আছে। যে কোনো মুহূর্তে ঝরঝর করে কেঁদে ফেলবে এমন একটা ভাব। আমার ইস্কাটনের ছোট ফ্ল্যাটের বারান্দায় বসে আমি সেই মেঘলা আকাশ দেখছিলাম, হাতে চায়ের কাপ। পুলিশে চাকরিটা ছেড়ে দেওয়ার পর এই একাকিত্বটাই আমার সঙ্গী। আমার জগৎ এখন বই, গভীর রাতের চা আর মাঝে মাঝে আসা কিছু অদ্ভুত কেস নিয়ে। কলিং বেলটা বাজতেই আমি একটু অবাক হলাম। আমার কাছে সাধারণত কেউ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসে না। দরজা খুলে দেখলাম 50 এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পরনে দামি পাজামা পাঞ্জাবি, কিন্তু চেহারায় রাজ্যের উদ্বেগ। দেখেই বোঝা যাচ্ছে তিনি কোনো বড় সমস্যায় পড়েছেন। আমি বললাম, আসুন। ভদ্রলোক ভেতরে এসে ইতস্তত করে বললেন, আপনি কি আসিফ রহমান? হ্যাঁ, বসুন। তিনি আমার সামনের চেয়ারটায় বসলেন। তার হাত কাঁপছে। আমি জামান চৌধুরী, বেইলি রোডে থাকি। আমার এক বন্ধু আপনার কথা বলল আপনি নাকি আপনি ভিন্নভাবে চিন্তা করতে পারেন। আমি চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, লোকে অনেক কথাই বলে। আপনার সমস্যাটা কি বলুন? জামান সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার বাড়ির ভেতর থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে, একটা পকেট ঘড়ি। সাধারণ পকেট ঘড়ি না, এটা আমার দাদার ছিল, রূপোর তৈরি, তার ওপর খুব সূক্ষ্ম কারুকাজ। এর আর্থিক মূল্যের চেয়েও পারিবারিক মূল্য অনেক বেশি। আমার বাবার হাত ঘুরে এটা আমার কাছে এসেছে। আমি তার চোখের দিকে তাকালাম। এই ঘড়িটা তার কাছে শুধু একটা বস্তু নয়, তার চেয়েও বেশি কিছু। বললাম, পুলিশে খবর দিয়েছেন? না। তিনি মাথা নাড়লেন। পুলিশে খবর দিতে পারছি না, কারণ চোর বাইরের কেউ নয়, চোর বাড়ির ভেতরেরই কেউ। আমি ভ্রু কুঁচকে তাকালাম। এই ধরনের কেসগুলোই সবচেয়ে জটিল, যেখানে অপরাধের চেয়ে সম্পর্কের জট বেশি। জামান সাহেব বলতে লাগলেন, গতকাল আমার বাসায় একটা ছোট পারিবারিক আড্ডা ছিল। আমি, আমার স্ত্রী, আমার মেয়ের জামাই রাশেদ, আমার ভাইয়ের মেয়ে মুনিয়া আর আমাদের অনেক বছরের পুরনো কাজের লোক রহিম চাচা। শুধু এই কজনই ছিলাম। ঘড়িটা আমার পড়ার ঘরে একটা কাঁচের বাক্সের মধ্যে রাখা ছিল। ঘরটা আমি নিজের হাতে তালা দিয়ে এসেছিলাম। চাবিটাও আমার কাছেই ছিল। অথচ আজ সকালে গিয়ে দেখি বাক্সটা খামি, ঘড়িটা নেই, কিন্তু তালা ভাঙার কোনো চিহ্ন নেই। সবকিছু যেমনকার তেমন আছে। আমি চুপ করে শুনলাম। বললাম, আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু বলুন। আমার স্ত্রী তো এসবের মধ্যে নেই। রাশেদ, আমার জামাই, খুব উচ্চাকাঙ্ক্ষী। ব্যবসা করে, কিন্তু ইদানিং ব্যবসায় খুব একটা লাভ করতে পারছে না। মুনিয়া আমার ভাইয়ের মেয়ে, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের কাছেই থাকে। খুব শান্ত, চুপচাপ স্বভাবের। আর রহিম চাচা, সে তো প্রায় 40 বছর ধরে এই বাড়িতে আছে। তাকে আমি পরিবারেরই একজন বলে মনে করি। আমি বললাম, আমাকে আপনার বাসায় একবার যেতে হবে। বেইলি রোডের পুরনো বাড়িটায় যখন পৌঁছলাম, তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বাড়িটা অনেক বড়, কিন্তু কেমন একটা বিষণ্ণতা বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। জামান সাহেব আমাকে তার পড়ার ঘরে নিয়ে গেলেন। ঘরটা বইয়ে ঠাসা। একটা পুরনো দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমি কাঁচের বাক্সটা দেখলাম। সত্যি, কোনো রকম জোর জবরদস্তির চিহ্ন নেই। আমি বললাম, আমি আপনার পরিবারের সবার সাথে আলাদা করে কথা বলতে চাই। প্রথমে এলেন জামান সাহেবের স্ত্রী, মিসেস জামান। তিনি খুব অভিজাত মহিলা, কিন্তু তার চোখে মুখে একটা চাপা ভয়। তিনি বললেন, আমি কিছুই জানি না, আমরা সবাই একসাথেই ছিলাম, রহিম ছাড়া কেউ রান্নাঘরের বাইরে যায়নি। তারপরে এলো রাশেদ, খুব স্মার্ট, আত্মবিশ্বাসী যুবক। সে এসে আমার সামনে বসে বলল, দেখুন আসিফ সাহেব, এটা খুবই লজ্জার একটা ব্যাপার। আমার মনে হয় এটা বাইরের কারোর কাজ। রহিম চাচা হয়তো ভুল করে দরজা খোলা রেখেছিল। তার কথায় একটা তাড়াহুড়ো ছিল।
সে যেন দ্রুত বিষয়টাকে শেষ করে দিতে চায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার ব্যবসা কেমন চলছে রাশিদ সাহেব? আমার প্রশ্নে সে একটু চমকে গেল। বলল, ভালোই। কেন? না, এমনি। ব্যবসার জগতে তো উত্থান পতন থাকেই। রাশেদ আর কোনো কথা না বাড়িয়ে উঠে গেল। এরপর ঘরে ঢুকল মুনিয়া, শান্ত, বিষণ্ণ দুটো চোখ। সে এসে আমার দিকে না তাকিয়েই মেঝের দিকে তাকিয়ে রইল। আমি নরম গলায় বললাম, তোমার কি মনে হয় মুনিয়া, কাজটা কে করতে পারে? মুনিয়া ফিসফিস করে বলল, আমি জানি না। তুমি কিছু দেখেছ? সে মাথা নাড়ল। না। আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটা কিছু একটা লুকাচ্ছে। তার চুপ করে থাকার মধ্যেও অনেক কথা লুকিয়ে আছে। আমি তাকে আর কোনো প্রশ্ন করলাম না। শেষে এলেন রহিম চাচা। বয়সের ভারে শরীর ঝুঁকে পড়েছে, তার চোখে জল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আমি 40 বছর এই বাড়িতে আছি। নিজের ছেলের মতো করে জামান সাহেবকে দেখেছি। আমি এই কাজ করতে পারি না। আমি বললাম, আমি জানি আপনি করেননি চাচা, কিন্তু আপনি গতকাল রাতে কিছু অস্বাভাবিক খেয়াল করেছেন। রহিম চাচা কিছুক্ষণ ভেবে বললেন, না স্যার, তবে রাশেদ বাবা একবার আমার কাছে এসে জানতে চেয়েছিল যে সাহেব তার পড়ার ঘরের চাবিটা কোথায় রাখেন। কথাটা শুনে আমার ভ্রু কুঁচকে গেল। রাশেদের ওপর আমার সন্দেহটা আরও ঘনীভূত হল। কিন্তু বিষয়টা এত সহজ নয়। আমি আবার পড়ার ঘরে ফিরে এলাম। ঘরটার চারদিকে তাকাচ্ছি। আমার চোখ ঘুরছে বইয়ের তাক, টেবিল, চেয়ার, সব কিছুর ওপর। আমার মনে হচ্ছে উত্তরটাই ঘরের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। আমার চোখটা হঠাৎ একটা ছবির ফ্রেমের ওপর আটকে গেল। দেওয়ালে জামান সাহেবের বাবা মায়ের একটা পুরনো ছবি। ছবির নিচে একটা ছোট পিতলের প্লেটে কিছু লেখা। আমি এগিয়ে গিয়ে দেখলাম লেখাটা প্রায় মুছে গেছে। আমি জামান সাহেবকে দেখে জিজ্ঞেস করলাম, এই ছবিতে কি লেখা ছিল? জামান সাহেব বললেন, ওটা আমার দাদার দেওয়া একটা কবিতার লাইন। তিনি বাবাকে এই ছবিটা উপহার দিয়েছিলেন। লেখা ছিল, সময়ের চেয়ে বড় সত্য আর কিছু নেই। আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সময়ের চেয়ে বড় সত্য আর কিছু নেই। আমি জামান সাহেবকে বললাম, আপনার পরিবারের সবাইকে আবার একবার এখানে ডাকুন। সবাই এলে আমি তাদের দিকে তাকালাম। ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা। আমি মুনিয়ার দিকে ফিরে বললাম, মুনিয়া, তোমার চাচার ঘরে তো তোমার প্রায়ই আসা জ্বালা, তাই না? মুনিয়া মাথা নাড়ল। তুমি কি এই লেখাটা আগে পড়েছ? আমি ছবির দিকে আঙুল ফুলে দেখালাম। মুনিয়া চমকে উঠল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, ঘড়িটা তুমিই নিয়েছ, তাই না মুনিয়া? ঘরের সবাই যেন একসাথে চমকে উঠল। জামান সাহেব প্রায় চিৎকার করে বললেন, আসিফ সাহেব, আপনি কি বলছেন? মুনিয়া এই কাজ করতে পারে না। আমি বললাম, করতে পারে জামান সাহেব, এবং সে করেছেও। আমি মুনিয়ার দিকে ফিরে বললাম, ঘড়িটা তুমি নাওনি কারণ তোমার টাকার দরকার। ঘড়িটা তুমি নিয়েছ কারণ তুমি তোমার চাচার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলে। মুনিয়ার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি বলতে লাগলাম, তোমার বাবা মারা যাবার পর তোমার চাচা তোমাকে এখানে নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি তোমাকে কোনোদিন তার মেয়ের মতো ভালোবাসতে পারেননি। তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু আপন করে নেননি। তার সব ভালোবাসা ছিল তার নিজের মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য। তোমার মনে অনেক অভিমান জমেছিল। তুমি চেয়েছিলে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিয়ে তাকে কষ্ট দিতে। আমি থামলাম। ঘরের ভেতর পিনপতন নীরবতা। আমি তার কাছে গিয়ে নরম গলায় বললাম, আমি জানি তুমি লোহার লাল। আমি জানি যে তুমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলে। এর পরের ঘটনা খুব দ্রুত ঘটল। মুনিয়া তার ঘর থেকে ঘড়িটা এনে দিল। জামান সাহেব তার ভুল বুঝতে পেরে মুনিয়াকে জড়িয়ে ধরে কাঁদলেন। রাশেদের মুখটা দেখার মতো ছিল। তার সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমি সেই বাড়ি থেকে যখন বেরিয়ে আসছি তখন বৃষ্টি থেমে গেছে। মেঘের ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়েছে। আমার মনে হলো এই বাড়ির ভেতরের মেঘটাও হয়তো কেটে গেছে। রাতে আমি আমার ফ্ল্যাটে বসে চা বানাচ্ছিলাম। আমার মনে মুনিয়ার মুখটা ভাসছিল। আহা, বেচারি মেয়েটা,
একটু ভালোবাসার জন্য মানুষ কত কি করে ফেলে। আমার মনে হলো আমি শুধু একটা চুরির কিনারা করিনি, আমি একটা ভেঙে যাওয়া সম্পর্কের গল্পও দেখে এলাম। আমার পেশায় অপরাধীকে খুঁজে বের করাই শেষ কথা নয়, মাঝে মাঝে অপরাধের পেছনের মানুষটার কষ্টটাকে বুঝতে পারাটাও খুব জরুরি। কারণ প্রত্যেকটা অপরাধের পেছনেই একটা না বলা গল্প থাকে, একটা দুঃখী, একাকী মানুষের গল্প। আমি শুধু সেই গল্পগুলোই খুঁজে বেড়াই।